হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা শুরু করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের দ্বিতীয় সামেটিভ টেস্ট অর্থাৎ দ্বিতীয় পরীক্ষার যে প্রথম স্কুলটা আমাদের আছে 212 নম্বর পেজে। সেই প্রথম স্কুল বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুল, সেই স্কুলটা আজকে আমরা সলভ করব এবং প্রত্যেকটা একদম A to Z মানে প্রত্যেকটা স্কুল তোমাদের আমি সলভ করে দেবো এবং এখানে তোমরা প্রতিটা স্কুল পেয়ে যাবে এই চ্যানেলে। ওই জন্য তোমরা এখানে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো কোশ্চেনে তোমাদের সমস্যা তৈরি হয়, যদি মনে হয় যে এই কোশ্চেনটা হয়তো ভুল হয়ে গেছে, তো অবশ্যই কমেন্ট করবো, আমি সেটা করার চেক অবশ্যই করব। তোমাদের প্রতিটা কমেন্টের উত্তর দেওয়ার দায়িত্ব আমার, ঠিক আছে? আর একটা কথা বলি তোমাদের, সেটা হচ্ছে তোমরা দেখবে এই ভিডিওর ডেসক্রিপশনে একটা প্লেলিস্ট করে দেওয়া আছে, যেখানে তোমরা এই পরিবেশ বিজ্ঞানের মোট 13টা মতো স্কুল আছে, 12-13টা স্কুল আছে। সেই 12-13টা স্কুল প্রত্যেকটা স্কুলের সমাধান তোমরা সেই প্লেলিস্টে একই জায়গায় পেয়ে যাবে। সুতরাং নিজের ফোনে প্লেলিস্টটা সেভ করে রাখবে, ঠিক আছে? তো চলো আর বেশি কথা না বলে শুরু করে দিই। আমাদের প্রথম যে স্কুলটা আমাদের বলেছে যে বাঁকুড়া খ্রিস্টিয়ান কলেজিয়েট স্কুল, সেই স্কুলের প্রথম কোশ্চেন। সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 10টি। চাপ বাড়লে বরফের গলনাঙ্ক, চাপ বাড়লে বরফের গলনাঙ্ক কমে যায়। বলছে বাষ্পীভবনের বিপরীত প্রক্রিয়াকে কী বলা হয়? অবশ্যই ঘনীভবন বলবে। নির্দিষ্ট গলনাঙ্ক থাকে না এমন একটি পদার্থ কি? মাখন। এসআইতে জলের আপেক্ষিক তাপের মান কত? এসআইতে জলের আপেক্ষিক তাপের মান 4200 জুল পার কেজি কেলভিন। NaCl দ্রবীভূত হয় জল, অ্যালকোহল, বেনজিন না ইথারে? অবশ্যই কিন্তু জলে। পদার্থ কোনটি জারক ও বিজারক উভয় পদার্থ হিসাবে ক্রিয়া করে? পদার্থ কোনটি জারক এবং বিজারক উভয় পদার্থ হিসাবে ক্রিয়া করে? এটা হচ্ছে SO2। যে পদার্থ কোনটি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার প্রয়োগ নয়? এটা অবশ্যই হবে তোমার তড়িৎ পরিবহন। যে পদার্থ কোনটিকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায়? পদার্থ কোনটিকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায়? সেটা হচ্ছে সোডিয়াম, ঠিক আছে? তারপরে কি বলেছে? চাহিদা শ্রেণী কিছুক্ষণ পর, আচ্ছা তার আগে যে কোনো পরিবাহীতে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান না হলে সেই রকম পরমাণুকে কী বলা হয়? তাকে বলা হয় আয়ন। আর তারপরে কি বলছে? আহিত চিরুনি কিছুক্ষণ পর তার আকর্ষণ ক্ষমতা হারায়, এটাকে কি বলছে? আকর্ষণ ক্ষমতা হারায়, এই ঘটনাকে বলা হচ্ছে তড়িৎ ক্ষরণ। কী বলা হচ্ছে? তড়িৎ ক্ষরণ। এটি বাগিচা ফসলের উদাহরণ দাও। এটি বাগিচা ফসল হচ্ছে রবার। বলছে আগাছানাশক হিসাবে ব্যবহৃত হয় পিক্লোরাম, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে যে এসআইতে লিনতাপের একক কী? এসআইতে লিনতাপের একক হচ্ছে জুল কেজি কেলভিন, ঠিক আছে? সত্য মিথ্যা লিখতে বলছে যে সমুদ্রবায়ু দিনের বেলা প্রবাহিত হয়, এটা হচ্ছে সত্য, ঠিক আছে? 2FeCl3 প্লাস SnCl2, সেখান থেকে বিক্রিয়া করলে হবে 2FeCl2 প্লাস SnCl4। এই বিক্রিয়াটিতে বিজারক কোনটি? এই বিক্রিয়াটিতে বিজারক হচ্ছে SnCl2। কোনটা? SnCl2। এটার নামটা তোমরা লিখে নাও, স্ট্যানাস ক্লোরাইড। এটার নাম হচ্ছে স্ট্যানাস ক্লোরাইড। জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন গ্যাসটির নাম কি? অ্যানোডে উৎপন্ন গ্যাসটির নাম হচ্ছে অক্সিজেন, ঠিক আছে? অ্যানোডে উৎপন্ন গ্যাসটির নাম হচ্ছে অক্সিজেন। তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎ দ্বারে ক্যাটায়ন মুক্ত হয়? উত্তর হবে ক্যাথোডে। উত্তর কী হবে? ক্যাথোড, ঠিক আছে? উত্তর কী হবে? ক্যাথোড। তরমুজের বীজে থাকা উৎসেচকটির নাম কি? তরমুজের বীজে থাকা উৎসেচকটির নাম হচ্ছে ইউরিয়েজ। তারপরে বলেছে কি ডেঙ্গি রোগের জীবাণুর নাম কি? ডেঙ্গি রোগের জীবাণুর নাম কি? এটা হচ্ছে এখানে উত্তরটা কী হবে? ফ্ল্যাভি ভাইরাস। ফয়লাইজাফেলা আকার ভাইরাস, ফ্ল্যাভি ভাইরাস, ঠিক আছে? তারপরে বলেছে কি রেলগাড়ির যে অংশটি বৈদ্যুতিক তার ছুঁয়ে থাকে তাকে কী বলা হয়? তাকে বলা হয় তোমার হচ্ছে পেন্টোগ্রাফ। পয়কার 9 পেন্টোগ্রাফ। তারপরে বলেছে কি জোর কলম পদ্ধতিতে যে উন্নত জাতের গাছের শাখাটি ব্যবহার করা হয় তাকে বলা হয় শিয়ন। তারপরে বলেছে সবুজ চায়ে থাকা কোন ভিটামিন শরীরের ভিতরে হওয়া রক্তক্ষরণে বাধা দেয়? এটা হচ্ছে ভিটামিন কে।
ভিটামিন কে। তারপরে কোশ্চেন কী বলেছে দেখো, তারপরে কোশ্চেন বলছে যে লিনতাপ কাকে বলে, বরফ গলনের লিনতাপ কত। তারপরে কোশ্চেন কী বলছে, লিনতাপ কাকে বলে, বরফ গলনের লিনতাপ কত। দেখে না উত্তরটা কী হবে। এটা তোমরা তোমাদের যে রায়মার্টিনের মানবইটা আছে তার 105 পাতায় এটা পেয়ে যাবে। লিনতাপ কাকে বলে 100, তোমাদের এটা 7-এর বইতেও ছিল, তোমরা জানো। রায়মার্টিনের 105 পাতা, দেখে না উত্তরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা 105 পাতায় পেয়ে যাবে রায়মার্টিনের বইয়ের। এই যে দেখো দেওয়া আছে লিনতাপ কাকে বলে। কি বলছে এখান থেকে, একক ভরের কোনো পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ পদার্থে প্রয়োগ বা পদার্থ থেকে অপসারণ করতে হয় সেই পরিমাণ তাপকে ওই পদার্থের অবস্থান্তরে লিনতাপ বা শুধু লিনতাপ বলা হয়। ঠিক আছে, এটা বলবে। নেক্সট কোশ্চেন দেখো বলেছে যে বরফ গলনের লিনতাপ কত। উত্তর হবে 80 ক্যালোরি পার গ্রাম। ঠিক আছে, তারপরে দেখো একটা অঙ্ক দিয়েছে, বলছে যে 100 গ্রাম জলকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে স্ফুটনাঙ্কে অর্থাৎ 100 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছাতে কত তাপের প্রয়োজন। দেখে না উত্তরটা কী হবে। দেখে না মানে কী কী দিচ্ছে, যে 100 গ্রাম জল বলেছে, 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বলেছে, এবং জল বলেছে কিন্তু মানে আমার আপেক্ষিক তাপের মান কিন্তু এক হবে, এবং স্ফুটনাঙ্ক বলেছে 100 ডিগ্রি, মানে 20 থেকে 100তে পৌঁছাতে হবে 100 গ্রাম জল। তাহলে আমি লিখতে পারি কি যে এম এর মান বলা আছে কত, 100 গ্রাম। ঠিক আছে, তারপরে কত বলেছে দেখো, এসের মান কত হবে, এসের মান হবে 1। কেন 1 হবে, কারণ আমাদের এক বলে দেওয়া আছে প্রশ্নে, তাই তো, 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, আচ্ছা, তারপরে আমাদের আছে কি টি। এই টি মানে কিন্তু অ্যাকচুয়ালি T2 মাইনাস T1। এখানে T2 মানে কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের এখানে লিখে দিই যে T1 মানে কত 20 ডিগ্রি সেন্টিগ্রেড, আর T2 মানে কিন্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে এটা বলেছে জলের স্ফুটনাঙ্ক। তাহলে T2 মাইনাস T1 মানে কত হবে, মানে 100 মাইনাস কত 20, তাই তো 100 মাইনাস 20 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে হচ্ছে 80 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। তাহলে আমাদের সূত্রটা কী আছে, সূত্রটা হচ্ছে তাপ ইজিক্যাল টু, তাপকে আমরা এইচ বা কিউ দিয়ে লেখা হয়, কিউ ইজিক্যাল টু এম গুণ এস গুণ টি। এম মানে কত, এম মানে হচ্ছে 100, এস মানে কত 1, ইন্টু টি মানে কত 80, তাহলে কত হবে 8000, তাই তো 8000 ক্যালোরি। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, দাগ নম্বর কত এটার, দাগ নম্বর হচ্ছে তোমার 3-2, 3-2 অ্যান্সার, তাহলে এটাই হবে। আশা করি বুঝতে পেরেছো। যাদের খাতাটা অঙ্কটা করানি তারা, যারা তুলুনি তারা স্ক্রিনশট মেরে নাও, এটাই কিন্তু অ্যান্সার হবে 8000 ক্যালোরি। ক্লিয়ার হলো অঙ্কটা একদম। তোমাদের এই সূত্রটা কিন্তু তোমাদের লাগবে, অনেক জায়গায় আছে এই সূত্রটা, এস ইজিক্যাল টু এম ইন্টু এস ইন্টু টি। ওকে, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, বলছে 100 ক্যালোরি, আবার দেখো বলেছে একই অঙ্ক, একটা অঙ্ক দিয়েছে যে 100 ক্যালোরি তাপ যোগ করে 5 গ্রাম, মানে আমাদের 100 ক্যালোরি বলেছে মানে আমাদের এইচের মান বলা আছে 5, এইচ বা তোমাদের মধ্যে যদি কিউ লেখা থাকে তোমরা কিউ লিখবে, যদি এইচ লেখা থাকে এইচ লিখবে। তাপকে কখনো কিউ দিয়ে লেখা হয়, কখনো এইচ দিয়ে লেখা হয়। জলের উষ্ণতা কত ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানো যাবে, তাহলে কী করবে, 100 ক্যালোরি বলেছে। তাহলে পরের অঙ্কটা দেখে নাও, কী কী দেওয়া আছে একটু দেখে নাও। পরের অঙ্কটা হচ্ছে তোমার বলেছে অতবার কোশ্চেন, বলছে যে 100 ক্যালোরি বলে দেওয়া আছে প্রশ্নে আমাদের তাপের মান, ওটাই লিখে নাও যে এইচ সমান 100 ক্যালোরি, এইচ সমান 100 ক্যালোরি বলা আছে। এম বলা আছে কত, দেখো দেখে নাও, এম বলা আছে কত 5 গ্রাম, তাই তো, তাহলে এম হবে কত 5 গ্রাম এম। আমাদের বলেছে কি, আচ্ছা এসের মান তো আমরা জানি, জল বলেছে, জল হলে এত ক্যালোরি গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, দেখো জলের কথা বলে দিয়েছে প্রশ্নে, জল বলে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের বের করতে হবে টি এর মান। টি সমান কত, টি মানে অ্যাকচুয়ালি কিন্তু এখানে T2 মাইনাস T1, টি মানে অ্যাকচুয়ালি T2 মাইনাস T1 এর মান কত সেটা বের করতে হবে। তো দেখে নাও, তাহলে আমাদের সূত্র আমরা জানি কি, এইচ ইজিক্যাল টু এম গুণ এস গুণ কত টি, এটা আমরা জানি। তাহলে এখানে টি মানে টি এর মান বের করতে হলে কত করতে হবে, এম বাই এইচ বাই এম ইন্টু এস। এইচ মানে কত, এইচ মানে বলা আছে 100, মান বসাও দেখে দেখে, এইচ মানে 100 বলা আছে, এম মানে কত বলা আছে 5 ইন্টু এস মানে কত বলা আছে 1। ঠিক আছে, 5 20 100, তাহলে কত হবে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ T2 মাইনাস T1 অর্থাৎ তাপের যে পার্থক্য সেটা কত হবে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে লিখতে পারি টি ইজিক্যাল টু T2 মাইনাস T1, তার মান কত হচ্ছে, তাহলে তার মান হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। আশা করি বুঝতে পেরেছো। তাহলে উষ্ণতা বৃদ্ধি কতটা হবে, 20 ডিগ্রি সেন্টিগ্রেড হবে উষ্ণতা বৃদ্ধি।
বুঝতে পেরেছো অঙ্কটা? এই হচ্ছে তোমাদের অঙ্কটা গেল কত দাগ, এটা 2 দাগের অথবা। ওকে, উষ্ণতা বৃদ্ধি কত হবে তাহলে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, বলছে মেঘমুক্ত আকাশ শিশির জমার পক্ষে সহায়ক কেন? এটা তোমরা পেয়ে যাবে তোমাদের যে টেক্সট বুক আছে, যে টেক্সট বুকের 113 পাতা, তোমাদের রায়মার্টিনের যে মানবইটা আছে না, সেই মানবইয়ের 113 পাতায় পেয়ে যাবে রায়মার্টিনের। ঠিক আছে, দেখে নাও উত্তরটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। 113 পাতায় পেয়ে যাবে যে মেঘমুক্ত আকাশ শিশির জমার পক্ষে উপযুক্ত কেন। তোমাদের যারা বই নেই তারা একটা স্ক্রিনশট মেরে নাও। একদম এখান থেকে বলবে কারণ মেঘের অনুপস্থিতিতে ভূপৃষ্ঠের দ্রুত তাপ বিকিরণ করে ঠান্ডা হয়, কিন্তু মেঘলা আকাশে ভূপৃষ্ঠ দ্বারা বিকীর্ণ তাপ মেঘের স্তরে প্রতিফলিত হয়ে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে। ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাসের উষ্ণতা স্বাভাবিকের থেকে বেশি হওয়ায় বায়ুস্তরের উষ্ণতা শেষাঙ্কে নিচে নামতে পারে না। ফলে বায়ুতে থাকা জলীয় বাষ্প সহজেই ঘনীভূত হতে পারে না, তাই শিশিরও সহজে কী হয়, জমে না। এটা কিন্তু পুরোটা তোমাদের লিখতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, বলেছে যে বড় দানার চিনির চেয়ে গুঁড়ো চিনি বেশি তাড়াতাড়ি গুলে যায় কেন। এটা তোমরা পেয়ে যাবে তোমাদের ছায়া প্রকাশনের বই যদি থাকে তো সেই বইয়ের 175 পাতায় তোমরা পেয়ে যাবে। আর যাদের নেই তাদের ক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা এই উত্তরটা তোমরা স্ক্রিনশট মেরে নেবে, যাদের এই বইটা নেই তারা। ঠিক আছে, তো তোমরা পেয়ে যাবে 175 পাতা, এই যে দেওয়া আছে, দেখে নাও কী বলে, যেখানে বড় দানার চিনির চেয়ে গুঁড়ো চিনি বেশি তাড়াতাড়ি গুলে যায় কেন। ঠিক আছে, এখানে দুটো কথা একসঙ্গে বলেছে, আমি বলে দিচ্ছি কীভাবে তোমরা লিখবে। যে কোনো কঠিন পদার্থের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বেশি হয় তত বেশি সংখ্যক অণু বা পরমাণু পারিপার্শ্বিক সংস্পর্শে আসতে পারে ও রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। এই লাইনটা পুরোটা তোমরা লিখবে। লেখার পরে লিখবে যে বড় দানার চিনিকে গুঁড়ো করলে, ঠিক আছে, গুঁড়ো করলে পৃষ্ঠতলে, এখানে বলবে, আমি তাকিয়ে দিচ্ছি, বড় দানার চিনিকে গুঁড়ো করলে যে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পায় এবং পৃষ্ঠতলে উপস্থিত অণু বা পরমাণুর সংখ্যা বৃদ্ধি পায়, তাই গুঁড়ো চিনি তার জলে তাড়াতাড়ি গুলে যায়। ঠিক আছে, এই অবধি বললেই হবে, এই পর্যন্ত বলতে হবে। বোঝা গেলো কী বললাম আমি? ফার্স্ট অফ অল তোমরা এখান থেকে এই পর্যন্ত সবটা বলছো, আমি আরেকবার বলে দিচ্ছি উত্তরটা তোমরা কীভাবে খাতায় নোট ডাউন করবে। কোনো কঠিন পদার্থের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বেশি হয় তত বেশি সংখ্যক অণু বা পরমাণু পারিপার্শ্বিক সংস্পর্শে আসতে পারে ও রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। বড় দানার চিনিকে গুঁড়ো করলে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পায় ও পৃষ্ঠতলে উপস্থিত অণু বা পরমাণুর সংখ্যা বৃদ্ধি পায়, তাই গুঁড়ো চিনি জলে তাড়াতাড়ি গুলে যায়। ব্যাস, এই পর্যন্ত বললেই কিন্তু হবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে। নেক্সট কোশ্চেন বলছে যে H2S প্লাস Cl2 থেকে 2HCl প্লাস S এই বিক্রিয়াটির জারণ আর বিজারণ বিক্রিয়াগুলি লেখো ও জারক আর বিজারক পদার্থের নাম লিখতে বলছে। সেখানে দেখে নাও জারণ আর বিজারণ বিক্রিয়াটা দেখে নাও। এখান থেকে এই যে বিক্রিয়াটা তোমরা দেখলে, বিক্রিয়াটা দেখে আগে লিখে নাও H2S প্লাস Cl2, তাহলে লিখে নাও এটাই দেখে এটা কত দাগ, এটা 4 দাগ। কী বলছে, H2S প্লাস Cl2 এ দুটো বিক্রিয়া করলে তৈরি করছে 2HCl প্লাস প্লাস কিন্তু S তৈরি করছে। দেখে নাও এখান থেকে কী হচ্ছে, এখান থেকে কিন্তু আমাদের বলছে বিক্রিয়াতে জারণ আর বিজারণ বিক্রিয়াগুলি লেখো ও জারক আর বিজারক পদার্থের নাম লেখো। তো জারণ আর বিজারণ কোনটা হবে, দেখে আমি একে দেখে দিচ্ছি জারণ আর বিজারণ কোনটা হবে। এখান থেকে হাইড্রোজেন আউট হয়ে গিয়ে সালফার তৈরি হলো, এটাকে বলছে জারণ। এটাকে কি বলছে, এটাকে বলছে জারণ বিক্রিয়া। আর এখানে ক্লোরিন থেকে HCl তৈরি হচ্ছে, এটাকে বলছে বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, এটাকে বলছে বিজারণ বিক্রিয়া। এই গেল তোমাদের জারণ বিক্রিয়া আর বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, এখানে একটা কথা বলেছে যে জারক এবং বিজারক পদার্থ হিসাবে বিজারক পদার্থের নাম লেখো। তাই জেনে রাখবে জারক পদার্থ হিসেবে কী ব্যবহার করা হয়। জারক পদার্থ, এখানে জারক পদার্থ কী হবে বলো তো, জারক পদার্থ হচ্ছে ক্লোরিন। ঠিক আছে, জারক পদার্থ কিন্তু কী হবে, ক্লোরিন হবে। এবং বিজারক পদার্থ সেটা হবে কিন্তু H2S। যে জারণ ঘটায় সেই হচ্ছে বিজারক পদার্থ, আর যে বিজারণ ঘটায় সে কিন্তু জারক পদার্থ হয়। ঠিক আছে, H2S বা হাইড্রোজেন সালফাইড, এর নাম হচ্ছে হাইড্রোজেন সালফাইড। বুঝতে পারলে আশা করি তোমরা। ঠিক আছে, তাহলে এটা কিন্তু জারণ ঘটছে, এখানে কিন্তু এটা বিজারণ ঘটছে। ঠিক আছে, সরি, এটা জারণ ঘটছে, এটা বিজারণ ঘটছে। আর যার বিজারণ করে সে অ্যাকচুয়ালি জারক পদার্থ হয়,
আর যা জারণ করে সে অ্যাকচুয়ালি বিজারক পদার্থ হয়। ঠিক আছে, তো নেক্সট তারপরে কোশ্চেন কী বলছে দেখো, বলছে যে লোহার উপর জিঙ্কের প্রলেপ দিতে ক্যাথোড ও অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষক হিসাবে কোন কোন পদার্থ ব্যবহার করবে। এটাই তো আমাদের প্রশ্নে বলেছে যে লোহার উপর জিঙ্কের প্রলেপ দিতে হলে মনে রাখবে, এটা উত্তরটা আমরা কীভাবে লিখে দিচ্ছি দেখে নাও। লোহার উপর জিঙ্কের প্রলেপ, তাহলে ক্যাথোড হিসাবে আমি গোল করে দিলাম, ক্যাথোডকে গোল করলাম, লোহাকে গোল করলাম। তার মানে কী বুঝবে তোমরা, ক্যাথোড হিসাবে লোহা ব্যবহার করা হয়। আচ্ছা, অ্যানোডকে আমরা দাগ দিচ্ছি, অ্যানোড হিসাবে আমরা কী ব্যবহার করবো বলো তো, জিঙ্ক ব্যবহার করব। মনে থাকবে বিশুদ্ধ জিঙ্কের পাত বা জিঙ্কের পাত লিখবে। তাহলে আমরা ক্যাথোড হিসাবে লোহা ব্যবহার করছি, অ্যানোড হিসাবে জিঙ্কের পাত। মনে রাখবে যার প্রলেপ দেওয়া হয় সে অ্যানোড হয়, আর যার উপর দেওয়া হয় সে ক্যাথোড হয়। মনে থাকবে যার প্রলেপ দেওয়া হয় সে অ্যানোড, আর যার উপর দেওয়া হয় সে হচ্ছে ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয়। এবং তড়িৎ বিশ্লেষক হিসাবে কোন পদার্থ ব্যবহার করা হয়। মনে রাখবে যেহেতু জিঙ্ক দিয়ে যেহেতু আমাদের অ্যানোড হিসেবে জিঙ্ক ব্যবহার করা হচ্ছে, তাই তড়িৎ বিশ্লেষক হিসেবে যে পদার্থটা আমরা ব্যবহার করব তার নামটা জিঙ্ক দিয়েই আসবে। তো কী হবে সেটা, জিঙ্ক সালফেট। তাই গুছিয়ে উত্তর লিখতে গেলে এটা লিখবে এইভাবে। আমি দেখো এখানে বলে দিচ্ছি। তাহলে ক্যাথোড হিসাবে আমরা কী ব্যবহার করছি, আমরা ক্যাথোড হিসাবে ব্যবহার করব কি, লোহা বা এফি। ঠিক আছে, অ্যানোড হিসাবে কী ব্যবহার করব, অ্যানোড হিসাবে ব্যবহার করব হচ্ছে তোমার জিঙ্কের পাত, বিশুদ্ধ জিঙ্কের পাতলা পাত। আর তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কী ব্যবহার করব, তড়িৎ বিশ্লেষ্য বলছে সামান্য অ্যাসিড মিশ্রিত জিঙ্ক সালফাইড সামান্য অ্যাসিড মিশ্রিত জিঙ্ক সালফাইড এর জলীয় দ্রবণ। ঠিক আছে, কি বলছে যে ক্যাথোড হিসাবে আমরা লোহা ব্যবহার করব, অ্যানোড হিসাবে জিঙ্কের পাত ব্যবহার করব, এবং তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কী ব্যবহার করব, সামান্য অ্যাসিড মিশ্রিত জিঙ্ক সালফাইডের জলীয় দ্রবণ। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, আচ্ছা তারপরে নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে এক্ষেত্রে অ্যানোডে উৎপন্ন গ্যাসটির, দেখো কোশ্চেনটা কী বলেছে, এক্ষেত্রে অ্যানোডে উৎপন্ন গ্যাসটির নাম কী। মানে অ্যানোডে সরি এই কোশ্চেনটা নয়, এটা পরের কোশ্চেন। গলিত CaCl2 এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে অ্যানোডে সংঘটিত বিক্রিয়া দুটি লেখো। গলিত CaCl2 এর তড়িৎ বিশ্লেষণে করলে যে অ্যানোডে এবং ক্যাথোডে যে সংঘটিত বিক্রিয়া দুটি কী কী হবে দেখে নাও। এটা উত্তরটা আমরা এখানে রেডি করা আছে, এখান থেকে তোমরা দেখে নাও যে তড়িৎদ্বারের বিক্রিয়া কী বলছে। তড়িৎদ্বারের বিক্রিয়া যদি করি আমরা, তড়িৎদ্বারের বিয়োজন ঘটে, তো বিয়োজন ঘটলে CaCl2 যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো Ca2 প্লাস 2Cl মাইনাস। বুঝতে পারছো, Ca2 প্লাস 2Cl মাইনাস। এবার কী করতে হবে দেখো, আমরা তাহলে এটা পেলাম এবং এই দুটো পেলাম। এবার বলছে ক্যাথোডের বিক্রিয়াটা কী হবে, ক্যাথোডে হচ্ছে বিজারণ ঘটে, কিন্তু ক্যাথোডে যদি বিজারণ করে তাহলে দেখো Ca2 প্লাস মানে কি, এর মধ্যে দুটো পজিটিভ ইলেকট্রন মানে পজিটিভ আয়ন বেশি আছে। যদি পজিটিভ আয়ন এর মধ্যে দুটো বেশি থাকে তাহলে আমরা কী হতো, দুটো ইলেকট্রন এর মধ্যে যোগ করে দিলে সেই দুটো ক্যান্সেল আউট হয়ে গিয়ে এটা হয়ে যাবে ক্যালসিয়াম ধাতু, এটা হয়ে যাবে কি ধাতু। ঠিক আছে, এবং দেখো অ্যানোডে বিক্রিয়াটা কী বলছে, জারণ বিক্রিয়া ঘটে, কী হচ্ছে 2Cl মাইনাস যেটা ছিল 2Cl মাইনাস, সেই 2Cl মাইনাসকে আমরা কী করব, আমরা যদি দেখো এর মধ্যে কটা ইলেকট্রন আছে, এক একটা ক্লোরিনের জন্য একটা করে নেগেটিভ আয়ন এর মধ্যে বেশি আছে, আর মোট কটা আছে Cl মাইনাস, দুটো আছে। তাহলে মোট দুটো আমাদের কিন্তু ইলেকট্রন এখানে দিতে হবে। যদি দুটো ইলেকট্রন এর থেকে বের করে নিই আমরা, তাহলে কিন্তু এটা হয়ে যাবে Cl2 গ্যাস আকারে থাকবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল এখানে। তাহলে এখানে তড়িৎদ্বারের বিক্রিয়া মানে বিয়োজন বিক্রিয়া যেটা ঘটছে, বিয়োজন বিক্রিয়া, এটাকে বলা হয় বিয়োজন বিক্রিয়া। ঠিক আছে, বিয়োজন বিক্রিয়া, সেই তড়িৎদ্বারের বিয়োজন বিক্রিয়া আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইটা সেখান থেকে ক্যাথোডের বিক্রিয়া, সেখান থেকে অ্যানোডের বিক্রিয়া করলাম, একটা জারণ ঘটলো, একটা বিজারণ ঘটলো। এই গেল আমাদের ফার্স্ট পার্টের অ্যান্সার। ঠিক আছে, এবার একই সঙ্গে দেখো একটা কোশ্চেন দিয়েছে, যে এক্ষেত্রে অ্যানোডে উৎপন্ন গ্যাসটির নাম কি। বুঝতেই পারছো, এক্ষেত্রে যে অ্যানোডে যে গ্যাসটা উৎপন্ন হচ্ছে, এক্ষেত্রে তোমরা দেখো ভালো করে, এক্ষেত্রে যে অ্যানোডে উৎপন্ন গ্যাসটা সেটা কী হচ্ছে, ক্লোরিন। তো তাই উত্তর হবে ক্লোরিন বা Cl2। বোঝা গেল, উত্তর হবে ক্লোরিন বা Cl2। আশা করি বুঝতে পেরেছো, উত্তর হবে ক্লোরিন বা Cl2। ওকে, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, যে তড়িৎ বিশ্লেষণে কোন শক্তিতে রূপান্তরিত হয়। কী বলছে, তড়িৎ বিশ্লেষণে কোন শক্তিতে রূপান্তরিত হয়। তোমরা লিখে নাও এখানে
এখানে কী হবে, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ শক্তি ইজ কনভার্টেড টু রাসায়নিক শক্তি। তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, যদি তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো দুটি গুরুত্ব উল্লেখ করো। তড়িৎ বিশ্লেষণের যে কোনো দুটি গুরুত্ব তোমরা পেয়ে যাবে তোমাদের ছায়া প্রকাশনের বইতে। এটা 205 পাতায় আছে, দেখে নাও তোমাদের ছায়া প্রকাশনের বইয়ের 205 পাতা। পেজ 205 ছায়ার বই। ঠিক আছে, তোমাদের যাদের বই নেই তারা কী করবে, আমি উত্তরটা দেখিয়ে দিচ্ছি, তারা কিন্তু উত্তরটা নিজেদের খাতায় তুলে নেবে। ঠিক আছে, তার উত্তরটা নিজেদের খাতায় কিন্তু অবশ্যই তুলে নেবে। এই যে তড়িৎ বিশ্লেষণের 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার এখানে দেখো দেওয়া আছে, ধাতু নিষ্কাশন, ধাতু পরিশোধন আর তড়িৎ লেপন। ঠিক আছে, এটা পরের পাতায় আছে, তোমাদের যখন যে কোনো দুটো পড়লেই হবে, তোমরা প্রথম দুটো পড়বে। এবং যারা এটা স্ক্রিনশট মেরেছো তার জন্য আমি পরের পাতায় উত্তরটা দেখিয়ে দিচ্ছি, আটটুখানি আছে পরের পাতায়, ডেডলাইন লেখা আছে, এটা লিখে নাও, এই পর্যন্ত লিখতে হবে। ঠিক আছে, তড়িৎ লেপন এখানে তো আলাদা করেও প্রশ্ন আসতে পারে, কিন্তু কীভাবে আসতে পারে প্রশ্ন এখান থেকে, ধাতু নিষ্কাশন কীভাবে কাকে বলা হয়, ধাতু পরিশোধন কাকে বলা হয়, বা তড়িৎ লেপন কাকে বলা হয়। ঠিক আছে, তোমরা একটা স্ক্রিনশট মেরে নাও, তোমাদের যাদের বই নেই তারা কিন্তু একটা স্ক্রিনশট মেরে নেবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন কী বলছে, SARS রোগের পুরো নাম কী? SARS রোগের পুরো নাম তোমরা জানো, এটা হচ্ছে করোনা ভাইরাস। এটা তো আমি এটা দেখিয়ে দিচ্ছি তোমাদের বইতে, একটু দেখে নাও তোমরা। এই যে SARS, এটা হচ্ছে SARS কী বলছে, সেভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস 2। এটাই কিন্তু তোমাদের SARS CoV-2 এর ফুল ফর্ম। ঠিক আছে, SARSটা তোমাদের এখানে চেয়েছে। ঠিক আছে, SARSটা তোমাদের এখানে চেয়েছে, এই ফুল ফর্মটা কিন্তু তোমাদের বইতেই দেওয়া আছে করোনা ভাইরাসের। এখানে পেজ নাম্বার 159 তোমরা এটা পেয়ে যাবে। পেজ নাম্বার দেখো 159 পাতায় তোমরা কিন্তু এটা পেয়ে যাবে। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন বলেছে কি, কোন রোগের অপর নাম দমদম জ্বর? মনে রাখবে, কালা জ্বরের অপর নাম হচ্ছে দমদম জ্বর বলা হয়। ঠিক আছে, কালা জ্বরকে কী বলা হয়, দমদম জ্বর বলা হয়। ঠিক আছে, কালা জ্বরকে কী বলা হচ্ছে, দমদম জ্বর। ওকে, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, এখানে উত্তর লেখার জায়গাটা নেই, ওই জন্য লিখতে পারছি না। এটা হচ্ছে কালা জ্বর হবে, কালা জ্বর। এখানে এর ভিতরে লিখলে বাজে লাগবে, তোমরা লিখে নেবে কোন রোগের অপর নাম দমদম জ্বর, উত্তর হবে কালা জ্বরের অপর নাম দমদম জ্বর। বলছে এটি কোন আদ্যপ্রাণীর আক্রমণে হয়? এটি কোন আদ্যপ্রাণীর আক্রমণে, এটা কিন্তু তোমাদের লিখে দিতে হবে। এটা মনে রাখবে, এটা হচ্ছে লিশম্যানিয়া। এখানে যে আদ্যপ্রাণীর নাম সেটা হচ্ছে লিশম্যানিয়া। লিশম্যানিয়া আদ্যপ্রাণীর নাম। বর্জ্যনাথ শুনলে বর্জ্যত হওয়ার ভয় থাকে না কেন? এটা তোমরা পেয়ে যাবে তোমাদের রায়মার্টিনের যে বইটা আছে তার 390 পাতা। তোমাদের যে রায়মার্টিনের বই আছে তার 390 পাতায় তোমরা খুঁজলে এটা পেয়ে যাবে, স্পষ্ট দেখো দেওয়া আছে 390 পাতায়। দেখে নাও, যাদের বইটা নেই তাদের জন্য দেখে দিচ্ছি আমি, 390 পাতা। এই যে দেওয়া আছে, কী দেওয়া আছে দেখো, এই যে এখানে দুই দিকে উত্তর আছে কিন্তু এটার, যে বর্জ্যনাথ শুনলে বজ্রনাথ হওয়ার ভয় থাকে না, ব্যাখ্যা করো। এখান থেকে লেখা শুরু করবে, এটা সম্পূর্ণ তোমার লিখতে হবে, এখনও শেষ হয়নি। এটা স্ক্রিনশট মারলে ওকে। নেক্সট চলে এসো এখানে উপরের দিকে, এই সম্পূর্ণটা তোমাদের লিখতে হবে, এই যে এই পর্যন্ত। ঠিক আছে, এই সম্পূর্ণটা তোমাদের কিন্তু লিখতে হবে। তোমরা জানো যে স্যার থেকে রায়মার্টিনের বইতে কিন্তু অনেক বড় করে উত্তর দেওয়া থাকে। ঠিক আছে, ও যে পরমাণু সাধারণ অবস্থায় নিঃসৃত হয় কেন, তোমরা এটা বইয়ের 26 নম্বর পাতায় পেয়ে যাবে। তোমাদের বইয়ের 26 নম্বর পাতায় তোমরা এটা পেয়ে যাবে, দেখে নাও উত্তরটা। বইয়ের 26 নম্বর পাতায় তোমরা এটা পেয়ে যাবে, এই যে দেওয়া আছে পরমাণু নিঃসৃত হয় কেন, দেখে নাও। বলছে যে একটি পরমাণুতে প্রোটনগুলির মোট ধনাত্মক আধানের পরিমাণ ওই পরমাণুর ইলেকট্রনগুলির মোট ঋণাত্মক আধানের পরিমাণের সমান বলে, ফলে একটি পরমাণুর মোট আধানের মান 0 ও পরমাণুটি নিস্তরিত হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোশ্চেন আমাদের বলছে যে জৈব সারের চেয়ে অজৈব সার ব্যবহার ভালো কেন, যুক্তি দাও। এটা তোমরা ছায়া প্রকাশনের বইতে 383 পাতায় পেয়ে যাবে। ছায়া প্রকাশনের বইতে 383 পাতায় পেয়ে যাবে, দেখে নাও উত্তরটা। 383।
এই যে দেওয়া আছে জৈব সার কেন অজৈব সারের চেয়ে ভালো। ঠিক আছে, তোমরা এটা একটু স্ক্রিনশট মেনে নাও, দেখো কত ছোটো করে লিখেছে। তোমরা এটা এখান থেকে এই পর্যন্ত বলবে এবং একটু এটা স্ক্রিনশট মেনে নাও তোমরা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কী বলছে। নেক্সট কোশ্চেন বলছে যে ছোটো আকারের কার্ভকে কী বলা হয়। তোমরা জানো ছোটো আকারের যে কার্ভ, তোমরা এটা তোমাদের বইতেই পেয়ে যাবে, তাকে বলা হয় মাইনার কার্ভ। ছোটো আকারের কার্ভকে বলা হয় মাইনার কার্ভ। এবং একই সঙ্গে দেখো বলেছে এর দুটি বৈশিষ্ট্য লেখো। তো দেখো এর দুটো বৈশিষ্ট্য যদি তোমরা পেতে চাও তাহলে এখানে তোমাদের বইতে দেখতে হবে যে মাইনার কার্ভ এই যে, এবং এর বৈশিষ্ট্য আকারে ছোটো, তাড়াতাড়ি বাড়ে না, সাধারণত বদ্ধ জলে ডিম পাড়ে, ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, এইগুলো। এবং বলো যে এই কার্ভের একটি রূপের উদাহরণ দাও, বাটা পুটি এইগুলো হচ্ছে এর উদাহরণ। ঠিক আছে, তাহলে তোমরা এটা পেয়ে যাবে তোমাদের টেক্সট বুকের 215 পাতায়। ঠিক আছে, আচ্ছা নেক্সট বলে যে যেসব মুরগি ডিমে তা দেয় না তাদেরকে কী বলা হয়। তাদেরকে দেখো লেখা আছে নন সিটারেবল মুরগি বলা হয়। কী বলা হয়, যে যারা ডিমে তা দেয় না তাদের বলা হয় নন সিটার মুরগি। ঠিক আছে, যারা ডিমে তা দেয় না তাদের বলা হয় নন সিটার মুরগি। এবং বলেছে কি তাদের কী বলে উদাহরণ দাও, তাদেরকে এর উদাহরণ দিয়ে দিলাম, এই লেগ হর্ন, উদাহরণ হচ্ছে কি লেগ হর্ন। ওকে, একই সঙ্গে বলেছে মুরগি পালনের দুটি পদ্ধতি লেখো, দুটি পদ্ধতির নাম লেখো। আচ্ছা নাম লিখতে বলেছে, দেখো এইটা পদ্ধতি যে ব্যাটারি খাঁচায় মুরগি পালন পদ্ধতি, আর একটা পদ্ধতির নাম হচ্ছে ডিপ লিটার পদ্ধতি। মনে থাকবে এই দুটো পদ্ধতি মুরগি চাষ করা হয়, একটা ব্যাটারি খাঁচায় মুরগি পালন পদ্ধতি, আর একটা হচ্ছে ডিপ লিটার পদ্ধতি। আশা করে বুঝতে পেরেছো। এই ছিল আমাদের টোটাল 8 নম্বর স্কুলের প্রথম যে 8 নম্বর স্কুল মানে ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের প্রথম স্কুল। তোমরা যারা এই স্কুলের কোনো কোশ্চেনে কোনো রকম সন্দেহ থাকলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাবে। ঠিক আছে, তাহলে আমি সেটা একবার রিচেক করবো এবং তোমাদের অবশ্যই কমেন্টে আমি উত্তরটা লিখে দেবো যদি কোনো কোশ্চেন ভুল যায়। বুঝতে পেরেছো কী বললাম? তো চলো আজ এই পর্যন্ত থাক, ভিডিওটা অলরেডি একটু বড় হয়ে গেছে। তো দেখা হবে নেক্সট ক্লাসে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিবডি, গুড নাইট।